বৃহস্পতিবার মানে স্পেশাল একটা রাত, তাই না? কারণ একটু পরেই মানে সকালটা যখন হবে সেটা হবে শুক্রবার সকাল, যে সকালবেলা আপনার কানের কাছে ঘড়িটা টিং টিং করে বলবে না যে আপনাকে অফিসে যেতে হবে। যে সকালবেলাটা আপনার কানের কাছে আপনার এলার্ম ঘড়িটা আপনাকে জাগিয়ে দিয়ে বলবে না যে আজকে কলেজ আছে, ভার্সিটি আছে, কোচিং আছে, কিচ্ছু নাই। সো শুক্রবার বৃহস্পতিবার রাত মানে খুবই স্পেশাল একটা রাত। রাত জেগে আড্ডাবাজি করবেন এবং রাত শেষে ঘুমাতে যাবেন, আর দিনে 10টা কি 11টা বাজে ঘুমতে করবেন, যেটা হচ্ছে আমার রুলস। ওকে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ ডিয়ার ফ্রেন্ডস। অনেক কিছু স্পেশাল কথা বলি, সেটা হচ্ছে, তো সবাইকে বলে রাখি যে আমি আসলে হঠাৎ করে আমার দেশ ছেড়ে অন্য একটা দেশে আসতে হয়েছে। এজন্য আমার ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক করতে যতটুকু সময় লেগেছে। সো এখন থেকে আপনারা প্রতিদিন ভিডিও পাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ ফ্রেন্ডস। যাই হোক, আমি আজকে খুবই মর্মান্তিক একটা স্টোরি শেয়ার করবো ডিয়ার ফ্রেন্ডস, খুবই হৃদয় বিচরিত, যেটা আমি ইমেলটা পড়ে আমি নিজে ভীষণ কান্না করেছি। এই ভাইয়ের কথাগুলো, তার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল মাহমুদ। শাকিল মাহমুদ হচ্ছে একজন সিঙ্গাপুর প্রবাসী। খুবই দুঃখজনক একটা স্টোরি, আমি আপনাদের সবাইকে আমার মতো করে বলতে চাই। এবং আমি জানি আপনারা আপনকে অনেক ভালোবাসেন, আমি জানি বিগত দিনগুলোতে আপনকে আপন করে নিয়েছেন, আমি জানি আপনার ভিডিওগুলো আপনারা মিলিয়ন মানুষ দেখেছেন, লাখ মানুষ শেয়ার করেছেন, লাখ মানুষ কমেন্টস করেছেন। আমার নাম হচ্ছে শাকিল মাহমুদ, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আজ 2 বছর ধরে সিঙ্গাপুরে আছি। আমাকে অনেকেই বলে যে সিঙ্গাপুর হচ্ছে খুবই সুন্দর একটা দেশ, যেখানে মানুষ অনেক ভালোভাবে থাকতে পারে, জীবন পরিচালনা করতে পারে। একটু বলে রাখি, সিঙ্গাপুরে আসার সময় আমি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম ঢাকা আশকোনাতে। এয়ারপোর্ট থেকে একটু সামনের দিকে গেলে ঢাকা আশকোনা, যেখানে হচ্ছে লাভ লেনের খুব বাম পাশে MKG একটা ট্রেনিং সেন্টার থেকে আমি 6 মাসের একটা ট্রেনিং কমপ্লিট করে সিঙ্গাপুর আসি। বলে রাখি যে আমার এখানে অনেক মানুষের কম্পিটিশন ছিল। আমি লাস্ট যেদিন পরীক্ষা দিয়েছিলাম সেদিন প্রায় 150 জন লোকের মতো ছিল। তাদের মাঝে আমি ভীষণ কষ্ট করে আমরা মাত্র 15 জন পাস করেছি। যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য স্কেল করছেন, যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য ঢাকাতে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেনিং করছেন, তাদের কাছে আমার বিগলি রিকোয়েস্ট থাকবে, ভাইয়া হুটহাট করে কোনো দালালকে টাকা দিয়ে দিবেন না, যারা কন্ট্রাক্ট করে আপনাদেরকে বলবে যে খুব দ্রুত সিঙ্গাপুরে এনে দেবে, কিন্তু আসলে না, আপনি স্কেলে পাস না করলে আপনাকে কখনোই সিঙ্গাপুর আসতে দেবে না। যাই হোক, কথাগুলো ছিল অন্য প্রসঙ্গে, মানে ওনার গল্পের প্রসঙ্গে না। যারা হচ্ছে ট্রেনিং সেন্টার থেকে সিঙ্গাপুর বা বাংলাদেশ, বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান, আপনারা যারা ট্রেনিং করে যেতে চান, ট্রেনিংয়ে পাস করে আপনাদেরকে যেতে হবে, কোনোভাবে দালাল চক্রের মাধ্যমে আপনি যেতে পারবেন না। ভাই শুধু এটাই বলেছে। আমার যখন জন্ম হয়, আমার জন্ম হওয়ার ঠিক 4 দিন পরে আমার মা মারা যায়। আমি আমার মায়ের দুধ খেতে পারি নাই। ছোটবেলা থেকে অনাদরে বড় হয়েছি, কারো কাছ থেকে এক বিন্দু ভালোবাসা পাই নাই। আমার মনে আছে, আমি যখন বড় হই, আমার বাবা আমাকে একটা কথা বলেছিল, সব সন্তানেরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, কিন্তু আমি তোকে মায়ের দুধ খাওয়াতে পারিনি। একটা মা সন্তানকে যতটুকু ভালোবাসে, আমি তোকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়েছি। আমি তোকে বাপের ভালোবাসা দিয়েছি, আমি তোকে মায়ের ভালোবাসা দিয়েছি। একদম ছোটবেলা থেকে বাবা আমাকে এত ভীষণ ভালোবাসা দিয়েছে, বাবার ভালোবাসার কথা আমি ভুলতে পারি না। গোটা পৃথিবীতে যদি আমাকে কেউ প্রশ্ন করে থাকে ভালোবাসার রাজ্যের রাজকুমার আমি কাকে বানাবো, আমি চিৎকার করে আমার বাবার কথাই বলবো। একটা কথা বলি আপন ভাই, আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি, কোনো একটা সময় আমি হঠাৎ করে একদিন জ্বরে ভুগি। আমার প্রচণ্ড জ্বর ছিল। সেদিন বাবা অফিসে যায়নি। বাবা সারাদিন আমার যত্ন করেছিল। আমার মনে আছে, রাতের বেলায় আমার যখন হঠাৎ করে রাত ঠিক 2টার দিকে আমার ঘুমটা ভাঙলো, আমি দেখলাম যে আমার বাবা তখন আমার পাশে বসে আছে। বাবাকে বললাম যে, বাবা তুমি ঘুমাতে যাবে না? বাবা আমাকে একটা কথা বললো যে, তোর মা যদি আজ জেগে থাকতো, সেও তো তোর পাশে এমন করে বসে থাকতো।
আজ যদি আমি ঘুমিয়ে যাই তাহলে তুই তো বলবি আমার মা নেই বলে আজকে আমার জ্বরের শরীরের পাশে রাত জাগার মতো কোনো মানুষ নাই। আমি ভীষণ ভালোবাসি তোকে, তাই মা এবং বাবা দুজনের ভালোবাসা দিয়ে আমার বাবা আমাকে অনেক বড় করেছে। মূল গল্পে ফিরে যাই। আমি যখন কলেজে ভর্তি হই তখন হঠাৎ করে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। যখন হচ্ছে কলেজে সর্বপ্রথম নবীনবরণ অনুষ্ঠান হয়, সেখানে সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল বাবা মায়ের নাম ঠিকানা। আমিও সেখানে বলেছিলাম যে আমার বাবার নাম বলেছি, মায়ের নাম বলেছি, কিন্তু মায়ের নামটা বলার আগে আমি মৃত বলেছি। মায়ের নামটা আমি যখন মৃত বলে আমি কান্না করেছি। আমার এই কলেজে অনেক ছেলে বন্ধু ছিল, অনেক মেয়ে বন্ধু ছিল, তাদের মাঝে আমার ভালোবাসার মানুষটা দৌড়ে এসে আমার কাছে এসেছিল। তখন সে আমার ভালোবাসার মানুষ ছিল না, শুধুমাত্র একজন কয়েকদিনের ক্লাসমেট ছিল। আমার কাছে এসে বলল যে ভাই আপনি কান্না করবেন না, পৃথিবীতে কারো বাবা মাই চিরকাল বেঁচে থাকে না। সেদিনকার পর থেকে এই মানুষটা আমাকে ভীষণভাবে টেক কেয়ার করতে শুরু করলো। আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার সব কিছুর প্রতি ভীষণ টেক কেয়ার করতে লাগলো। একটা সময় আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। রাতের বেলায় ফোন করে জিজ্ঞেস করে আপনি খেয়েছেন কিনা, সকালে ফোন করে জিজ্ঞেস করে আপনি ঘুম থেকে উঠেছেন কিনা, দুপুরবেলা সে নিজে আমার জন্য টিফিন নিয়ে আসে। তার এই ভালোবাসা পেয়ে আমি যেন এক নতুন পৃথিবী খুঁজে পেয়েছি। আমার একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমার মায়ের কথা মনে পড়ছে না। মনে পড়ছে যেন এই মানুষটা আমাকে সব রকম ভালোবাসা দিচ্ছে। আমি বুঝতেই পারছি না কি আমি, কি আমার পরিচয়। তার ভালোবাসা আমি বিভোর হয়ে যাচ্ছিলাম। আমি একটা ব্যাপার বলে রাখি, আমার বাবা ছিল একজন সরকারি চাকরিজীবী, যার পোস্ট ছিল একজন প্রাইমারি স্কুলের অফিস বয়, যাকে আমরা দর্তরি বলি। এই পোস্টে আমার বাবা চাকরি করতো। ঢাকার কোনো একটা ঢাকার কোনো একটা নাম বলে নেউনি, এরকম কোনো একটা জায়গায়, ঢাকার কোনো একটা প্রাইমারি স্কুল। আচ্ছা, নামটা উনি বলতে বলেনি। অন্যদের মতো আমার জীবনটা অনেক রঙিন হতে শুরু হলো। আমার জীবনও আসতে শুরু হলো ফেব্রুয়ারি মাস। শুরু হলো চকলেট ডে, শুরু হলো প্রপোজ ডে, শুরু হলো হাগ ডে, শুরু হলো ভালোবাসা দিবস। প্রত্যেকটা দিন আমার জন্য অনেক বেশি স্পেশাল হতে লাগলো। আমি ভাবতেই পারিনি যে আমার জন্য তো স্পেশাল সময়গুলো ওয়েট করছে। চকলেট ডেতে আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসে খুনসুটি করে বলতে লাগলো, এই চকলেটগুলো শুধু আপনার জন্য। এক নতুন ভালোবাসার রাজকুমার হয়ে গেলাম। ভালোবাসার দিন ছিল 14 ফেব্রুয়ারি। সেদিন আমি আমার কলেজে যাইনি, কোনো কিছুই করিনি, সকাল থেকে শুয়েছিলাম। সেদিন মেয়েটা আমাকে ফোন করে, আমাকে বলে আপনি বের হবেন না বাসা থেকে? আমি জিজ্ঞেস করলাম বের হয়ে কোথায় যাব? বলে সবাই কত জায়গায় যে আপনি যাবেন না। আমি বললাম কত জায়গায় যাওয়ার মতো জায়গা আছে, কিন্তু যার সাথে যাব সে তো নাই। মেয়েটা মুচকে এসে বলল, কে বললো কেউ নাই? আমি আছি না। আমি বললাম আপনি যাবেন আমার সাথে? বলে কেন যাব না, আপনি নিলে আমি আপনার সাথে জাহান্নামেও যেতে পারি, জাহান্নামেও যেতে পারি। এত ভালো লাগলো, ভুলে যাচ্ছিলাম আমার অতীতের সব কথা। তার ভালোবাসায় বিভোর হয়ে যাচ্ছিলাম। সেদিন আমাকে নিয়ে সে ঘুরতে গেল, আমিও প্রাণ খুলে তার সাথে ঘুরলাম। যখন বিকাল গড়িয়ে এলো, যখন শেষ বিকালে সূর্যটাকে আকাশ মিলে টিপ পড়াচ্ছিল, ঠিক সেই সময় আমাকে হঠাৎ করে বললো একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ বলেন। বলাচ্ছি যে আমি আপনার সাথে ঘুরি, আমি আপনার সাথে মজা করি, আমি আপনার সাথে ফ্রেন্ডলি মিশি, আমি আপনার সাথে এত কিছু করি, আপনার কি মনে হয় না যেসব আমি কেন করি? আমি বললাম এত কিছু তো আমি বুঝি না। বলে আমি আপনাকে ভালোবাসি। আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, যদিও আমি একজন কলেজ স্টুডেন্ট, অনেক অ্যাডাল্ট একজন পার্সন, অনেক বড় মানুষ, তারপরেও হঠাৎ করে ভালোবাসার প্রপোজ পেয়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না। জিজ্ঞেস করলাম সত্যি? বলে হ্যাঁ সত্যি, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি না সেদিনকার পর থেকে কেমন করে জানি তাকে আমি আমার মনের মনিকটা জায়গা দিয়ে দিলাম। খেতে গেলে, ঘুমোতে গেলে, পড়তে গেলে, খেলতে গেলে
যাই কিছু করতে চাই না কেন, প্রতিটা মুহূর্তে সে যেন মনের মণিকোটে এসে খুনসুটি করে যায়। এক নতুন ভালোবাসার রাজকুমার হয়ে গেলাম আমি। দিন নাই রাত নাই তার সাথে ফোনে কথা বলি, মেসেজ, SMS, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, ফেসবুক সব কিছু জুড়ে যেন শুধুমাত্র সেই ছিল। আমার এই দুনিয়াতে মনে হলো সে ছাড়া যেন কেউ নাই। খুব বেশি ভালোবেসে ফেললাম। ঢাকার কোনো একটা জায়গায় আমরা একটা সরকারি কোয়ার্টারে থাকতাম। সরকারি কোয়ার্টারটা ছিল আমার মামার। আমার মামা থাকতো না এখানে, আমার মামা সেখানে আমার আব্বাকে রাখতো। আমি আর আমার আব্বা একসাথে ওখানে থাকতাম। বলে না, যখন দুপুর 12টা বাজে তখন ঘন্টা আর মিনিটের কাঁটা একসাথে উপরের দিকে থাকে। যখন 6টা বাজে তখন ঘন্টা আর মিনিটের কাঁটা একসাথে নিচের দিকে থাকে। সাগরের যেমন জোয়ার আছে ভাটা আছে, জীবনের তেমনি জোয়ার আছে ভাটা আছে। হঠাৎ করে একদিন আমার জীবনে নেমে এলো কালবৈশাখী ঝড়। সেদিন রাতের বেলায় আমি আর বাবা একসাথে খেয়ে ঘুমিয়েছিলাম। রাত ঠিক আনুমানিক 12টা কি 1টা বাজে। বাবা হঠাৎ করে বুকে ব্যথা ব্যথা বলে চিৎকার করে উঠল। আমি দৌড়ে নিচে গিয়ে আঙ্কেলদেরকে ডাকি, সবাই বাবাকে ধরাধরি করে ওই সময় হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তার বাবার অনেক পরীক্ষা করে, বাবা কিছু খেতে পারে না, স্যালাইনের মাধ্যমে বাবাকে খাবার দেওয়া হতো। কিছুদিন পর মামা আসে, আমার অন্য আত্মীয় স্বজনরা আসে। সবাই এসে জানতে পারে যে বাবার খাবারের খাদ্যনালী নষ্ট হয়ে গেছে। বাবা যে খাবার খেত সেই খাদ্যনালীটা নষ্ট হয়ে গেছে। এটা বাংলাদেশে ট্রিটমেন্ট করা যাবে না, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে হবে, দরকার অনেক টাকা। তবে সে সময় আমাদের কাছে এই টাকাটা ছিল না, এবং টাকা জোগাড় করার মতো কোনো সুযোগ বা সময় আমাদের কোনো কিছুই ছিল না। কেমন করে জানি আমাদের আত্মীয় স্বজনগুলো তখন হাঁটি হাঁটি পাপা করে দূরে সরে যাচ্ছিল। বাবারে দুর্দশার দিনে আমি যার কাছে যাচ্ছিলাম সেই জন্য আমাকে ধুর ধুর করে তাড়িয়ে দিচ্ছিল। যে মামার সরকারি কোয়ার্টার আমরা থাকতাম সেই মামা পর্যন্ত আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। ফোন করলে রিসিভ করে না, কোনোভাবেই কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না। একটা সময় আমি রাস্তার মধ্যে আমার বাবার ছবি দিয়ে আমি সাহায্য চাইতে শুরু করি। সারাদিন ঘুরে 1000, 2000 কিংবা 1500 টাকার মতো পাই, যেটা দিয়ে আমার বাবার জন্য ব্লাড কেনাও সম্ভব হচ্ছিল না। বুঝতে পারছিলাম না কি করব। বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়িকদের কাছে যাই, কিন্তু সবাই বলে আজকে নাই কালকে আইসো, কালকে বলে পরশু আইসো। এরকম করে সবাই শুধুমাত্র ঘোরাচ্ছে, কারো কাছ থেকেও 1 টাকার সাহায্য পাচ্ছি না। আমার মনে হলো যেন বাবাকে পাওয়ার জন্য, বাবাকে বাঁচানোর জন্য যদি আমাকে ভিক্ষা করতে হয় আমি ভিক্ষাও করব। আমি মানুষের ধারে ধারে গিয়েছি, পায়ে পায়ে গিয়েছি, কিন্তু কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করেনি। শেষমেশ বাবা যখন একটু একটু করে কথা বলতে পারে, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমাকে সিঙ্গাপুর নিতে হবে, বাঁচাতে হবে, আমরা টাকা কোথায় পাবো? আমাদের শেষ একটা সম্বল ছিল, যেটা ছিল আমাদের ভিটা বাড়ি, আমাদের গ্রামের বাড়ি, যেখানে আমাদের মায়ের কবর ছিল। আমার বাবা যেখানে গিয়ে মাঝে মাঝে বেড়াতো। বাবাকে কানে কানে বলল, আমার মনে হয় আমি বাঁচব না, আমাকে সিঙ্গাপুরে নিতেই হবে, তুই যেভাবে পারিস জায়গাটা বিক্রি করে দে। বাবার কথা মতো সেদিন আমি আমাদের গ্রামের জায়গাটা বিক্রি করে ফেলি। গ্রামের জায়গাটা বিক্রি করে যে টাকা পাই সেই টাকা দিয়ে বাবাকে সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট করানোর পরেও কিছু টাকা থাকবে। বাবা আমাকে বললো যে আমাকে সিঙ্গাপুর থেকে ভালো করে আনার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে তুই একটা ভালো চাকরি খুঁজে নিবি। আমি বললাম, বাবা চাকরি করব, তাহলে টাকা লাগবে কেন? বাবা মুচকি এসে বললো, আরে বোকা, এখন কি আর আমাদের জামানা আছে গেলে এই চাকরি হয়ে যায়? এখন সার্টিফিকেটের কোনো মূল্য নাই বাবা, এখন হচ্ছে টাকার মূল্য। তোর কাছে টাকা থাকলে তোর চাকরি আছে, সার্টিফিকেট দরকার নাই। বাবার কথাটা সত্যি সত্য ছিল, তা না হলে আজ এত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাকে সিঙ্গাপুরে একজন হোটেল বয় হতো না। যাই হোক, সেদিন বাবার কথা মতো আমি বাবাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য কাগজপত্র সব কিছু ঠিকঠাক করি। বাবা সিঙ্গাপুরে যাবে, বাবার ট্রিটমেন্ট হবে, আমার বাবা ভালো হবে, সব দিক থেকে আমি অনেক বেশি খুশি। একটা ব্যাপার বলে রাখি, আমার একটা ফেসবুক পেজ ছিল, একটা ইউটিউব চ্যানেল ছিল, যেখানে লাখো লাখো মানুষ আমাকে দেখতো, যাদের সাথে আমার অনেক পরিচয় ছিল। অনেক মানুষ আমাকে পছন্দ করতো, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে।
বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাব, বাবার ট্রিটমেন্ট হবে, বাবার ভিসা, বাবার টিকিট, এ নিয়ে আমি অনেক ছোটাছুটি করতেছি। তারই মাঝে হঠাৎ করে একদিন আমার ভালোবাসার মানুষটা আমাকে ফোন দেয়। সে এতদিন ধরে আমার খুব একটা খোঁজখবর নিচ্ছিল না, শুধুমাত্র SMS-এ মাঝে মাঝে কথা হতো। আসলে আমি তার দোষ দেবো না, কজ আমি ভীষণ ব্যস্ত ছিলাম বাবাকে নিয়ে। কখনো হসপিটালে এখানে ওখানে শুধু ছুটোছুটি করতাম, তার সাথে কথা বলার মতো খুব একটা সময় হতো না। সেদিন সে আমাকে বলল, তোমাকে একটা কথা বলে শোনো, আমার পারিবারিক অবস্থা ভীষণ খারাপ। জিজ্ঞেস করলাম কী হয়েছে আমাকে বলো তো। বলে বাবার এক বন্ধুর ছেলে আমাকে দেখতে আসছে এবং আমাকে আংটি পরিয়ে দিয়েছে। আমি বললাম আংটি পরিয়ে দিয়েছি মানে তুমি আংটি পরেছো কেন? বলে পরা ছাড়া কোনো উপায় ছিল না, ফ্যামিলির সব মানুষগুলো একসাথে বসছে, আমাকে একরকম জোর করে আংটি পরিয়েছে। আমি বললাম তুমি যে আমাকে ঘুষি দাও তখন তো হাতটা মুট করে ঘুষি দাও, তখন কি মুট করে রাখতে পারলা না? কেমন করে তোমার হাতে আংটি পরালো? আমাকে বলে এত কিছু জানি না, পরিয়ে দিয়েছে, সবার সামনে বাবার মান সম্মান রেখেছি, কিন্তু আমি আমার বাবার মান সম্মান রাখতে পারবো না, প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। আমি বললাম তুমি জানো যে আমার বাবার অবস্থা ভীষণ খারাপ, আমার বাবাকে হসপিটালে নেওয়া হয়েছে, যাদের কাছ থেকে জমি বেচেছে তাদের কাছ থেকে এখনো পুরোপুরি টাকা নিতে পারি নাই, সামান্য কিছু টাকা এনেছি যেটা দিয়ে বাবার ভিসার টিকিটটা আমি ঠিক করতেছি, তাদের কাছ থেকে বাকি টাকা এনে বাবাকে আমার সিঙ্গাপুরে পাঠাতে হবে, বাবার সাথে আমার যেতে হবে। কিন্তু বলে যে আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবা, তা নাহলে আমি মরে যাব। আমি বললাম এটা তুমি কি বলছো? আমার বাবার এই অবস্থা, আমি এখন তোমাকে নিয়ে কোথায় যাব? আর তুমি এত বড় লোক, তোমার বাবা তো আমাকে মেরেই ফেলবে, একটা মামলা দিবে, আমার 14 পুরুষ জেলের ভাত খাবে। আর আমার বাবার এই খারাপ অবস্থার মাঝে আমি প্লিজ এটা পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। এটা বলে আমি ফোন লাইনটা কেটে দিলাম। ঠিক তার পরের দিন সকালবেলা আমি বাবার সাথে ঘুমিয়েছিলাম সারা রাত। সকালে ঘুম থেকে উঠে যখন হসপিটাল থেকে বেরোচ্ছিলাম, দেখলাম হসপিটালে গেটে সে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম এখানে তুমি কি করছো? বলে তোমার সাথে দেখা করতে আসছি। দেখলাম হাতে একটা ব্যাগ। জিজ্ঞেস করলাম তোমার হাতে ব্যাগ কেন? পরে বলে জানি না, তোমার সাথে কিছু কথা আছে, আসো। এটা বলেও আমাকে টান দিয়ে একটা গাছের নিচে নিয়ে গেল। ওখানে গিয়ে আমাকে বলতেছে আমি বাসা থেকে পালায় আসছি। আমি বললাম তুমি বাসা থেকে পালায় আসছো? বলে হ্যাঁ আমি বাসা থেকে পালায় আসছি। আমি বললাম তুমি যে বাসা থেকে পালায় আসছো কার ভরসায় আসছো? বলে তোমার ভরসায়, তুমি আমাকে ভালোবাসো না। আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমার বাবার জীবনটা রক্ষা করা আমার জন্য ফরজ। তুমি জানো যে আমার কোনো ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন ছিল সবাই আমাদের কাছ থেকে সরে গেছে। এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আমি আমার বাবাকে বাঁচাতে হবে, তারপর হচ্ছে বাকি কাজ। কিন্তু না, সে নাসর বান্দা, সে ছাড়বে না আমাকে। আমাকে বলে হয় তুমি আমাকে বিয়ে করো, না হয় তুমি আমাকে এখানে মারো। আমি বাসায় ফিরে যেতে পারবো না, আমি বাসায় চিঠি লিখে আসছি যে আমি তোমার সাথে পালায় আসছি। আমি বললাম আমার কথাও বাসায় বলে আসছো? বলে হ্যাঁ তোমার কথা বলে আসছি। আমি বললাম কাজটা তুমি মোটেও ঠিক করোনি। যাই হোক আমি তাকে আমার বাবার কাছে নিয়ে যাই। আমার বাবা তাকে হাত দিয়ে দোয়া করেছিল। আমি বাবাকে সব কিছু খুলে বলিনি, শুধু বলেছিলাম যে বাবা এই মেয়েটাকে আমি ভালোবাসি, তুমি তো সিঙ্গাপুরে গেলে তোমার কি হবে না হবে জানি না, এই মেয়েটার জন্য বাবা তুমি দোয়া করে দাও, আমাকে বিয়ে করব। বাবা হাত তুলে মেয়েটার জন্য দোয়া করলো। আমার বাবার চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি বাবার পানিগুলো মুছে দিলাম। কানে কানে যেন বাবা কি বলতে চায়। আমি আমার কানটা বাবার মুখের কাছে নিলাম। বাবা ফিস ফিস করে বলল, যাই কিছু করিস বাবা সাবধানে করিস। প্রত্যেকটা মানুষের পিছনে একটা গার্ডিয়ান থাকে, একটা গাইডলাইন থাকে, কিন্তু তোর পিছনে কেউ নাই। অনেক সাবধান বাবা, অনেক সাবধান। আমি বললাম বাবা তুমি টেনশন করো, আমাকে অনেক ভালোবাসে। আমার বাবার পা ধরেও সালাম করলো, বাবার কাছ থেকে দোয়া নিল। আমি বললাম তোমাকে নেওয়ার মতো কোনো জায়গা তো আমার নাই। পরে বলে তুমি আর বাবা যেখানে থাকতো আমি সেখানে থাকবো, আমাকে সেই চাবিটা দাও। আমি তাকে সাথে নিয়ে আমাদের যে সরকারি কোয়ার্টার সেখানে রাখলাম। ভীষণ ভালোই ছিল, 3-4 দিন মোটামুটি ভালোই যাচ্ছিল। হঠাৎ করে একদিন দুপুরবেলা পুলিশ আসে আমাদের হসপিটালে। পুলিশ এসে বলতেছিল যে আমার নাম জিজ্ঞেস করে। আমি পরিচয় দিলাম। বলে তুমি কি শাকিল মাহমুদ? বললাম যে হ্যাঁ আমি শাকিল মাহমুদ। ওর ছবিটা আমাকে দিল যে এই মেয়েটাকে চিনো কি না। তাই আমি বললাম যে না চিনি না। তখন সাথে সাথে তার সাথে আমার SMS-এ যত কথা হয়েছিল, ফোনে যত কথা হয়েছিল, সব রেকর্ডিংগুলো বাজাতে শুরু করলো এবং বললো যে এটা কি তোমার কণ্ঠ?
আমি বললাম হ্যাঁ এটা আমার কণ্ঠ। তো তোমার পাশে যে মানুষটা কথা বলে সে কে? আমি বললাম সে আমার গার্লফ্রেন্ড। তখন বললো যে সে তোমার গার্লফ্রেন্ড, আর এই মেয়েটাকে? তখন আমি চুপ হয়ে গেলাম, কোনো কথা বললাম না। ওরা কোনো কথা বললো না। আমি আমার কাছ থেকে কোনো কিছু শুনতে চাইলো না, জাস্ট আমাকে পিছন থেকে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দিল। আমি বললাম যে আমার বাবা হসপিটালে, আমার বাবার অবস্থা ভীষণ খারাপ, আমার বাবাকে একটু দেখতে হবে, আমার বাবার আমি ছাড়া কেউ না। আমি চিল্লায় কাঁদতেছিলাম, কিন্তু ওই জানোয়ার পুলিশ আমার হাত ছাড়তেছিল না। আমাকে টেনে হেঁচড়ে পুলিশে ভ্যানে উঠে ফেলে। আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম আমি প্রচুর লাফাচ্ছিলাম, আমি প্রচুর লাফালাফি করছিলাম। একটা সময় একটা পুলিশ তার রিভলভারের পিছন দিয়ে আমার কপালে খুব জোরে একটা আঘাত করে। আঘাতের দাগটা আমার কপালে এখনও আছে। সাথে সাথে আমি অজ্ঞান হয়েছি, আমি জানি না তারপর আমাকে কোথায় নিয়ে গেল। যখন জ্ঞান ফিরে আমি দেখতে পাই আমাকে একটা ঘরে বন্দি করে রেখেছে, আর সেখানে 2-3 জন ছেলে আছে। আমি জিজ্ঞেস করলাম যে আমাকে তো পুলিশ এনেছে হসপিটাল থেকে, তাহলে এখানে আপনারা কারা? আমাকে বলতে লাগলো, হসপিটাল থেকে তোমাকে পুলিশ এনেছে ঠিক আছে, হসপিটাল থেকে তো আর আমরা তোমাকে আনতে পারতাম না, কারণ হসপিটাল থেকে যদি আমরা তোমাকে আনতাম পাবলিক আমাদেরকে ধরে ধোলাই দিত, যার জন্য আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি। আমি বললাম যে আপনারা কারা? তখন আমাকে বললো যে ওরা তার বাবার লোক। আমি বললাম ভাইরে আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, একটা কথা বলি। আমার বাবা হসপিটালে, বাবার অবস্থা ভীষণ খারাপ, আমার বাবাকে সিঙ্গাপুর নিতে হবে। এই যে আমার পকেটে বাবার অ্যাম্বাসির কাগজপত্র, এখানে সব কিছু দেখেন যে আমার বাবাকে আমার হসপিটালে নিতে হবে, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি হাতে পায়ে ধরে কাঁদতেছিলাম যে ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন, কিন্তু এই জানোয়ারগুলো কোনোভাবে আমাকে ছাড়ছে না। আমি যতই রিকোয়েস্ট করছিলাম কোনো কথাই শুনছে না। ঠিক তারই কিছুক্ষণ পরে দেখলাম যে ওর বাবা এলো। আমি বললাম আঙ্কেল আপনার মেয়ে অনেক ভালো আছে, আপনার মেয়ে অনেক 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 ভালো আছে, আপনার মেয়ের কোনো সমস্যা নেই, আপনি আমাকে ছেড়ে দেন, আমার বাবা হসপিটালে। উনি আমার কোনো কথাই শুনবে না। আমাকে বলে আমার মেয়েকে ছাড়বি তো তোকে আমি ছেড়ে দেবো, তা না হলে তোর বাবাকেও মারবো, তোকেও মারবো। আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম, আমার বাবাকে যতটা ভালোবাসতাম ওকে আমি ঠিক ততটাই ভালোবাসতাম, আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসতাম। তাই আমি বলতে পারিনি যে আমাদের সরকারি কোয়ার্টারে আছে। আমি কিচ্ছু বলি না, জাস্ট চুপচাপ ওনার কথাগুলো শুনতেছিলাম। কিছুক্ষণ পরে এই লোকগুলো ছিল, ওর বাবা চলে গেল। আমি বললাম ভাই আমার ভীষণ খিদা লেগেছে, আমার হাতের বাঁধনটা খুলে দেন, আমি কিছু খাবো। বলে হাতের বাঁধন খোলা যাবে না, তুই এখানে থাক, তুই কী খাবি বল, আমরা এনে দিই, আমরা তোকে খাওয়াই দিব। আমি বললাম যে ভাই আমি খাবো, আমি বাথরুমে যাবো, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার হাতের বাঁধনটা খুলে দিল। আমি বাথরুমে গেলাম, গোসল করলাম। বাইরে আসার পরে ও আমার সাথে মোটামুটি একটু ভালো ব্যবহার করতে শুরু করলো। আমাকে বললো যে ভাই দেখ আমাদেরকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে, আমরা তোকে আটকায় রেখেছি, তার বিনিময়ে আমাদেরকে টাকা দিবে, তোর সাথে আমাদের অন্য কোনো লেনদেন নাই, অন্য কোনো কিছু নাই, তুই ঝামেলা করিস না, আমরাও ঝামেলা করবো না, মেয়েটাকে দিয়ে দে তার বাবাকে, দেন তুই চলে যা। আমি কোনো কথা বললাম না, বললাম যে ঠিক আছে দেখি কি করা যায়, আমি ভাই কথা দিচ্ছি আপনাদেরকে সব কিছু করবো, বাট আমাকে এভাবে বাইরে রেখেন, আমার ভীষণ খারাপ লাগে, আমি হাত ব্যথা হয়েছে আমার, আমি কিচ্ছু করবো না, আমি সব কিছু ঠিকঠাক করে আপনাদেরকে দিয়ে দেবো। এটা বলার পরে সেদিন রাতের বেলায় আমি একসাথে ঘুমাইলাম, আমার হাতের বাঁধন ওরা রাখলো না, বাঁধনটা খুলেই দিল। ওরা যখন ঘুমিয়ে গেল হঠাৎ করে মধ্যরাতে আমি ঘুম থেকে উঠলাম, উঠে দরজার কাছে ছিলাম, দরজা লাগানো। আমি প্রতিটা বালিশের নিচে চাবি খুঁজতেছিলাম, হঠাৎ করে আমার মধ্যখানে যে শুয়েছে তার বালিশের নিচে আমি চাবিটা পেলাম। চাবিটা দিয়ে দরজাটা খুলে আমি ওখান থেকে বের হয়ে আসি। ওখান থেকে দৌড়ে বের হয়ে এসে আমি হসপিটালে আসি, দেখি আমার বাবার অবস্থা ভীষণ 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 খারাপ। আমি ডক্টরকে বললাম যে আমি একটু অ্যাক্সিডেন্ট করেছি, আমার শারীরিক অবস্থা ভালো না, আপনারা একটু আমার বাবাকে দেখেন, আমি যাব আর আসবো। ডক্টর বলতেছে যে আপনার বাবার অবস্থা ভীষণ ভীষণ খারাপ, তাকে ইমিডিয়েটলি হসপিটালে আমরা রাখতে পারবো না, কোচ যে কোনো সময় মারা যেতে পারে, আপনি দ্রুত এখান থেকে নিয়ে যান, কোচ খাদ্যনালীর চিকিৎসাগুলো আমরা এখানে করবো না। পরিশেষে আমি দৌড়ে আমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে যখন দরজাটা খুলে ভিতরে ঢুকা মাত্র আমাকে 2 গালে 2টা চড় মারলো। আমি তখন কী করবো ঠিক বুঝতে পারছিলাম না। বললাম যে তুমি কি আমার মুখটার দিকে দেখাচ্ছ না, তুমি কি আমার মাথাটা দেখতে পাচ্ছ না যে মাথা থেকে এখন রক্ত বেরোচ্ছে, তুমি ওকে মারতেছো কেন? বলে কুত্তার বাচ্চা তুই মোবাইল ফোন বন্ধ করে রাখছিস কেন? আমি যে তোর খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতেছি, ঘরের মধ্যে আমার বন্দি করে রাখছিস, আমি কি খাইছি? ফ্রিজে খাবার না থাকলে তো আমি মরে যাইতাম, তুই আমাকে এখানে বন্দি করে কোথায় পালাই গেছিস? আমি বললাম যে দেখো তোমার বাবা আমাকে আটকে নিয়ে গেছিলো, সব কথা তার কাছে বলার পর সে আমাকে বললো তুই কি আমার ঠিকানা দিয়েছিস? আমি বললাম না, আমি তোমার কথা কিচ্ছু বলিনি। ভালোবাসার মানুষটা সেদিন আমাকে তুই করে সম্বোধন করতে লাগলো।
চুপচাপ সব কিছু সহ্য করলাম, কারণ তারও তো একটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কারণ 2টা দিন সেখানে বন্দি ছিল। তার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমার মোবাইলে একটা ফোন আসে। কলকাতা থেকে আমার একটা ফ্রেন্ড, খুবই ঘনিষ্ঠ একটা ফ্রেন্ড, আমি ওর বাড়িতেও গিয়েছি, ওর বাবা মা সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে ফোন দিয়ে বলে আমার ছোটো বোনের বিয়ে, তুই আয়। তোরে বললাম যে বন্ধু আমার এই ঘটনা, আমার বাবা অসুস্থ। ওকে সব কিছু খুলে বলার পরে ও আমাকে বলে, বন্ধু মেয়েটাকে বাংলাদেশে রাখলে তুই অনেক বিপদে পড়ে যাবে, তুই একটা কাজ কর, ওকে তুই ইন্ডিয়াতে পাঠিয়ে দে। কথাগুলো বলতে বলতে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে তুমি কার সাথে কথা বলছিলে। আমি বললাম যে আমার একটা ফ্রেন্ড কলকাতাতে থাকে, ও এরকম অফার করতেছে তোমাকে ওখানে দিয়ে আসতে। বলে যে তুমি আমাকে ওখানে দিয়ে আসো তাহলে তো অনেক ভালো, এদিকে তুমি তোমার বাবার সব কিছু ঠিকঠাক মতো করতে পারবা, বাবাকে হসপিটালে নিতে পারবা, আমাকে নিয়ে তুমি চিন্তা করতে পারো, আমাকে ওখানে দিয়ে আসো, বিকজ এখানে তুমি আমাকে কোথায় রাখবা, আজ হোক কাল হোক ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম। আমার ভালোবাসার মানুষটা একটাবারের জন্য আমার বাবার কথা চিন্তা করলো না, আমার কথা চিন্তা করলো না, আমার পরিবারের কথা চিন্তা করলো না। সে শুধুমাত্র তার সেফটি, তার নিরাপত্তা নিয়ে সে খুব ব্যস্ত। যেমন কথা তেমন কাজ। ঠিক আছে, তুমি যেহেতু যেতে চাও আমি তোকে নিয়ে যাব। আমার পকেটে মোটামুটি টাকা ছিল, সেই টাকা দিয়ে একটা লোকের সাথে কন্ট্রাক্ট করলাম, কোচ তার তো পাসপোর্টও নাই, ভিসাও নাই, আমি কীভাবে নিয়ে যাব। একটা ট্রাক ড্রাইভারের সাথে কন্ট্রাক্ট করলো, সে কোনোভাবে আমাদেরকে ইন্ডিয়াতে পৌঁছায় দিবে। আমি মামাকে বললাম যে মামা 2-1টা দিন আমার বাবার সাথে থাকেন, মোটামুটি ভিসা সব কমপ্লিট, আমি বাবাকে নিয়ে যাব, আমি শুধু ওকে এখানে দিয়ে আসবো। মামাকে আমি ওর কথা বলি নাই, বলেছি যে আমার একটা ফ্রেন্ড, আমি জাস্ট ওকে দেখে চলে আসবো, ওর অবস্থা খুব খারাপ, ওর চিটংয়ে থাকে, আপনি একটু কষ্ট করে বাবার পাশে 2-1টা দিন থাকেন, আমি জাস্ট যাবো আর আসবো। এটা বলে মামাকে বাবার কাছে রেখে আমি ওকে নিয়ে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। ট্রাকের পিছনে বসেছিলাম, প্রচণ্ড গরম ছিল। আমার মনে আছে গরমে আমার দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার ভালোবাসার মানুষটা একটু পরপর তার কাপড়ের আঁচড় দিয়ে আমার মুখটা মুছে দিচ্ছিল। আমার কাঁধে মাথা রেখে বলতেছে, আমার মন চাচ্ছে তোমাকে নিয়ে আমি দূরে কোথাও হারিয়ে যাই। আমি কিছু বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে আমার সাথে, আমি কি করব, আমি কি করছি, আমি কোথায় যাব, আমি কোথায় যাচ্ছি, আমার কি করা উচিত, আমার কাকে ভালোবাসা উচিত, আমি কাকে ভালোবাসছি। আমি সব কিছু ভুলে গেলাম সেকেন্ডের মধ্যে। আমার বুকের মধ্যে মাথাটা রেখে খরগোশের মতো মুখটা আমার বুকে লুকিয়ে বলে, ভালোবাসি তোমাকে অনেক বেশি, কেন বুঝো না, বাবা মা ভাই বোন সব ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার ভালোবাসাই তো তোমার হাতটা ধরেছি, প্লিজ তুমি আমাকে কখনো কষ্ট দিও না, বাবাকে সিঙ্গাপুরে নিয়ে বাবা ভালো হলে তুমি আমাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসবা। কথা বলতে বলতে কখন যে গাড়িটা ইন্ডিয়াতে ঢুকে গেল বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর আমাদেরকে নামাই দিল, ওর ঠিকানা মতো ওর বাসায় গেলাম। ওর মা ওর ভাই বোন সবাই আমাকে প্রচুর আদর করলো, প্রচুর ভালোবাসলো। আমাকে জিজ্ঞেস করলো এটা কে, বললাম যে এটা আমার বউ। সবাই অনেক খুশি হলো, ওকে প্রচুর ভালোবাসলো। ওর মা ওর বাবা বোন সবাই তো আমাদেরকে পেয়ে দিশেহারা। আমি হঠাৎ করে বললাম যে আমার বাবার অবস্থা ভালো না, আমি এখনই চলে যাব। আমরা নাটকটা আগেই সাজিয়েছিলাম, ওকে বলে দিয়েছিলাম যে তুমি বলবা যে তুমি আসবা না, তুমি বলবা যে তুমি আসবা না। তখন ও সেমভাবেই বলতেছিল যে আমি তো আসবো না, আমি যাবো না, তুমি যাও। আমি বললাম যে ঠিক আছে তুমি চলো, না এখানে কোথায় থাকবা। তারপর আমার ফ্রেন্ড তো সবই জানো, আমাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছে। ও বলে যে না ভাবি যেহেতু থাকতে যাচ্ছে ওকে রেখে যা। ওর মা বলে যে মেয়েটা থাকুক না, কলকাতা ঘুরে দেখবে, আমাদের শহরটা ঘুরবে, তুমি যাও তোমার বাপের ট্রিটমেন্ট করে তুমি আবারও এসো। ওর কথা মতো পরের দিন আমি চলে আসি, ওকে ওখানে রেখে আসি। আমি যখন বর্ডারটা ক্রস করে ঢুকতেছিলাম, একটু সামনে আসার পর হঠাৎ করে ফোর্সটা আমাকে জিজ্ঞেস করছিল যে কোত্থেকে আসছেন। আমি কোনো কথা বলতে পারিনি। আমি যে ইন্ডিয়াতে আমি যেই বাসে করে গিয়েছিলাম আমার বন্ধুর বাসায়, সেখানে যে টিকিট কেটেছিলাম, টিকিটটা আমার পকেটে ছিল। পুলিশ হঠাৎ করে আমার পকেটে হাত দিয়ে টিকিটটা পায়, বলে এই টিকিটটা কার। আমি কোনো কথা বলতে পারলাম না, সাথে সাথে হ্যান্ডকাপ পরে আমাকে নিয়ে যায়। কিছু টাকা ছিল যেটা দিয়ে আমি তাদের কাছ থেকে রেহাই পাই। অনেক কষ্ট করে আবারও হসপিটালে আসি। মোটামুটি বাবার টিকিট, বাবার সব কিছু ঠিক হয়ে গেছে। আগামী দিন বাবার ফ্লাইট। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সবাই শেয়ার করেন। খুবই দুঃখজনক একটা ব্যাপার, গল্পের শেষটা এতটা ভয়ঙ্কর, গল্পের শেষটা এত হৃদয় বিচলিত, গল্পের শেষটা এত কঠিন, গল্পের শেষটা আপনার চোখের অশ্রু ঝরিয়ে দেবে। তাই গল্পটা সবার কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার।
প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বাবার কাগজপত্র ঠিক হলো, সব কিছুই ঠিকঠাক হলো। বাবাকে নিয়ে চলে যাব। আগামী দিন বাবার ফ্লাইট, আমি সব বাবার সাথে যাব। ঠিক সেদিন বিকালবেলা হঠাৎ করে আমাদের এলাকার কমিশনার, আমার ভালোবাসার মানুষটার বাবা, থানার ওসি সহ এলাকার অনেকগুলো মুরব্বী আসলো। আমি তাদেরকে দেখে বিস্মিত হয়ে গেলাম। কোনো কথা নাই বার্তা নাই, তারা হুট করে এসে আমার হাতটা খোপড়ে ধরলো। পুলিশ জিজ্ঞেস করতেছে যে এটাকে। বললাম যে আমার বাবা। বলে ওনার কি হয়েছে? বললাম অনেক ভীষণ অসুস্থ, আমি হসপিটালে, ওনার অবস্থা খারাপ, ওনাকে নিয়ে আমি সিঙ্গাপুরে যাব। আমার বাবার অবস্থা ভীষণ খারাপ। আমি তাদেরকে টিকিট থেকে শুরু করে সমস্ত ইমিগ্রেশনের কাগজপত্র দেখালাম। পৃথিবীতে মানুষের জন্য, এই কথাটা ছোটবেলা থেকে শিখে আসছি। কিন্তু সেদিন সেই পুলিশ আমার বাবার টিকিট, আমাদের পাসপোর্ট সব কিছু হাতে নিয়ে ওনার পকেটে ঢুকাই ফেললো। কোনো কথা বললো না যে তুই থানায় তোর সাথে কথা আছে। আমি বললাম আগামী দিন আমাদের ফ্লাইট, আমরা সিঙ্গাপুরে যাব। এখন আমি থানায় কেন যাব? কোনো কথা নেই, আমাকে সে আগের মতোই চেঁচিয়ে থানায় নিয়ে গেল। যাক, সেদিন আমাকে থানায় নিয়ে গিয়েছিল, আমার গায়ে কোনো হাত তোলেনি। সেদিন ওই পুলিশ গালি দিয়েছি, গালিটা নাই দিলাম। সেদিন ওই থানার ওসি সবার সামনে আমার পাসপোর্ট, আমার বাবার পাসপোর্ট, আমাদের প্লেনের টিকিট সব কিছু ছিঁড়ে ফেলে আমাকে বলে, কুত্তার বাচ্চা, তোর সিঙ্গাপুরে যাওয়া লাগবে না, তোর বাপের ট্রিটমেন্ট করা লাগবে না, তোর বাপের সাথে আমি বাংলাদেশে মাটি দেব। এটা বলে আমার তলপেটে একটা লাথি মারে। আমি জন্মের পর থেকে কখনো এইভাবে মাইর খাই নাই। ওনার হাতে একটা লাঠি ছিল, ইচ্ছা মতো আমাকে পিটিয়েছে। এখনো আমি এই ব্যথাগুলো পাই, এখন আমি ঠিক মতো হাঁটতে পারি না। ইচ্ছা মতো পিটিয়েছে আমাকে। জীবনে কখনো মায়ের পেট থেকে পড়ার পরে পৃথিবীতে কোনো মানুষকে এভাবে মারতে পারে আমি কখনো আমার চোখেও দেখিনি, কোনো মানুষ স্বপ্নেও ভাবেনি। মারতে আমার শরীরের রক্ত দিয়ে যেন থানাটা যেন লাল করে ফেললো। বিভিন্ন পুলিশগুলো বাইরে থেকে দাঁড়িয়ে মাঝে মাঝে তাদের চোখ থেকে পানি পড়তেছে। আমি জানি না ওই পুলিশের সেদিন কি হয়েছিল। আমাকে ইচ্ছা মতো পিটিয়েছি, ইচ্ছা মতো। আমি জানি মানুষ হয়তো ভাববে যেটা গল্প, মানুষ হয়তো ভাববে যেটা নাটক। আমি আল্লাহর কসম করে বলি, আমার প্রত্যেকটা কথা আমার হৃদয় থেকে বেরিয়ে আসছে। আমি একটা কথা আপনাদেরকে মিথ্যে বলছি না। আমাকে মেরে হসপিটালে না পাঠিয়ে সে জেলের মধ্যে রাখে, আমাকে খাবার দেয় না। আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরও কেঁদে কেঁদে বলেছিলাম যে স্যার, আমি তোরে ঘর থেকে বের করে আনি না, ও তো নিজেই ঘর থেকে বেরিয়ে আসছে। স্যারও আমার বাবা হসপিটালে, বাবাকে নিয়ে আমার সিঙ্গাপুর যেতে হবে। আপনি আমার পাসপোর্ট ছিঁড়েছেন, আমার টিকিট ছিঁড়েছেন, আপনার আল্লাহর দোহাই আমাকে ছাইরা দেন। আমি শেষবার মতো আমার বাবার মুখটা দেখতে চাই। কিন্তু কোনো কথা না বলে আমাকে এখানে রেখে দিল। এই নিষ্ঠুর সমাজ আমি কার কাছে বলবো এই কথা? এই নিষ্ঠুর দুনিয়াতে কে করবে এই বিচার? কোনো কথা নাই, কোনো বার্তা নাই। সারা রাত আমাকে এখানে আটকায় রাখলো। এর পরের দিন হলো আমি সবাইকে কেঁদে কেঁদে আমি থানার সবার পায়ে ধরে বলতেছি যে ভাই, আমার বাবা হসপিটালে, আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে, আমার টিকিট ছিঁড়ে ফেলেছে, আমার বাবার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে, আমাকে আটকে রেখেছে, আমার বাবা মরে যাবে। এই কুত্তার বাচ্চারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। এমন করে গালি দিতে উনি আবারও ভিতরে ঢুকলো, আমাকে আবারও সে আগের মতো মারলো। এবার আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি জানি না আমার কি হয়েছে। ঠিক 2 দিন পর আমার জ্ঞান ফিরে আসে। যখন আমি চোখটা মেলে আমি দেখতে পাই যে আমি একটা হসপিটালে শুয়ে আছি। পাশে আমার মামা আছে, আমার বাকি রিলেটিভরা আছে। আমার চোখটা খোলার সাথে সাথে সবাইকে জিজ্ঞেস করলাম যে আমার বাবা কোথায়। মামা বলছে তোমার বাবা ভালো আছে। আমার কেমন জানি বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম মামা, আমি বাবাকে দেখতে যাব। আমি অনেক চেষ্টা করি উঠার জন্য, বাট আমি উঠতে পারতেছি না। আমি খুব ট্রাই করি উঠার জন্য, আমি উঠতে পারতেছি না। আমি জানি না আমার কি হয়েছে। আমি বললাম মামা, আমার বাবা কোথায়, সত্যি করে বলেন। পরে বলে তোমার বাবা ভালো আছে।
আমি বললাম বাবা বাবা এখন কোথায় আছে? বলে তোমার বাবাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আমি বললাম পাসপোর্ট টিকিট সব কিছু তো আমার কাছে ছিল, পুলিশ তো সব ছিঁড়ে ফেলেছে, তাহলে বাবাকে সিঙ্গাপুরে কিভাবে পাঠিয়েছেন? আমাকে বললো যে তোমার বাবাকে সরকারি মাধ্যমে পাঠানো হয়েছে, সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে আমরা পাঠিয়েছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। 3 দিন আমি হসপিটালে ছিলাম। 3 দিন পর যখন একটু সুস্থ হলাম আমাকে বাসায় নিয়ে গেল। আমি যখন ঘরের সামনে গেলাম তখন আমি দেখলাম যে একটা নতুন কবর। আমি জিজ্ঞেস করলাম মামা এই কবরটা কার? কাকে এখানে মাটি দিয়েছেন? আমাদের এলাকার কেউ মারা গেছে? মামা কোনো কথা বলে না। আমি বাকি লোকদেরকে জিজ্ঞেস করে এই কবরটা কার, এখানে কাকে কবর দিয়েছেন, কেউ কোনো কথা বলে না। শেষমেশ আমার একটা চাচাতো বোন আমাকে এসে বলে, ভাইয়া আপনি শান্ত হন, আপনি তো আপনার বাপকে মারছেন, আপনার বাপকে খুন করছেন, বাকি মানুষগুলোকে আর নাটক দেখায়েন না, আল্লাহর রাস্তায় সব বন্ধ করেন। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম আমি আমার বাপকে খুন করেছি মানে আমার বাবা কি হয়েছে? ও তার চেয়েও আরো জোরে চিৎকার করে বলতেছে যে আপনি আপনার বাপকে খুন করেছেন আর আপনার বাপের লাশটা আমরা এখানে মাটি দিয়েছি। আমি জানি না এরপর আমার কি হয়েছে, সাথে সাথে আমি ওখানে ঢুলে পড়ে যাই। আমার মোবাইল ফোন বন্ধ, সব কিছু বন্ধ, আমি পাগলের মতো হয়ে যাই। প্রায় 15 দিন পরে আমার জ্ঞান ফিরে আসে, আমি একটু ঠিক হই। তখন আমার হঠাৎ করে মনে হলো আমি তো একটা মানুষকে ইন্ডিয়াতে রেখে আসছি, তার কি খবর? আমি তখন আমার বন্ধুটাকে ফোন করে জিজ্ঞেস করি আমার ভালোবাসার মানুষটা কোথায়। ও আমাকে বলে তুমি যেদিন গেছো তার 2 দিন পরে তো বাংলাদেশে চলে গেছে। আমি বললাম আমি তাকে দিয়ে আসলাম, সে বাংলাদেশে চলে আসছে মানে? ও বলতেছে ওর বাপের অবস্থা খুব খারাপ, ওর কে নাকি মারা গেছে দেখতে যাবে, এটা বলে বাংলাদেশে চলে আসছে। আমি বললাম বলো কি? হ্যাঁ বাংলাদেশে চলে আসছে। আমি তখন খোঁজ খবর নিতে শুরু করি যে ও কোথায় আছে, একে ফোন করি ওকে ফোন করি। পরিশেষে শুনতে পারি ও যেদিন ইন্ডিয়া থেকে আসছে তার পরের দিনে তার বিয়ে হয়ে গেছে, এবং যে ছেলের সাথে তার বিয়ে ঠিক ছিল ওই ছেলের সাথে তার বিয়ে হয়েছে। আমি হিসাবটা মিলাইতে পারতেছিলাম না যে কী হয়েছিল আমার সাথে, আমি কি করতে গেছিলাম। আমি কোনোভাবেই হিসাবটা মিলাইতে পারতেছি না। আমি আজও পারতেছি না যে কেন আমার সাথে এটা ঘটলো। আমি আজও বুঝতে পারতেছি না যেটা কী হইলো। আমি সেদিন আর কাঁদি নাই, আমি পাথর হয়ে গেছি। আমি ওর অসুস্থ শরীরটা নিয়ে তাদের বাসার কাছে যাই। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে ওর নামটা যখন জিজ্ঞেস করি আমাকে বলে যে ওনার তো বিয়ে হয়ে গেছে আজকে অনেক দিন। বললাম কোথায় আছে? বলে শ্বশুর বাড়িতে। বললাম শ্বশুর বাড়ির ঠিকানাটা দেওয়া যাবে? বলে আপনি কে? এমন আমার একটা ভালো বন্ধু, বিয়ের সময় আসতে পারিনি তো আমাকে ইনভাইট করেছিল, আমাকে শ্বশুর বাড়ির ঠিকানাটা ওই দারোয়ানটা দেয়। আমি ওকে দেখার জন্য ওখানে যাই। ওইখানে যাওয়ার পর আমি বাসায় কলিং বেল টিপি, গেট খোলে, ওর হাজব্যান্ড খোলে, ওর স্বামী খোলে। ভিতরে যায় আমি ওর কথা জিজ্ঞেস করি, পরে বলে যে হ্যাঁ আছে তো, ডেকে দিচ্ছি। ডাইকা দিল, আমার সামনে আসলো। জিজ্ঞেস করলাম কেমন আছো? আমাকে জিজ্ঞেস করলো কি আপনি? আমি বললাম আমাকে চিনতে পারছো না? আমরা তো একসাথে পড়াশোনা করেছি। বলে আমার তো মনে নাই। আমি বললাম কি বলো, আমরা একসাথে কলেজে পড়াশোনা করেছি, আমাকে ভুলে গেছো? পরে বলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাদের বেসের ছিলেন। আমি বললাম যে তোমার আমাকে চিনতে এতটা কষ্ট হয়েছে? পরে বলে না ঠিক আছে, কি হয়েছে বলেন। এতদিন আপনি কোথায় ছিলেন? আপনাকে দেখি নাই তো, অনেক দিন হয়ে গেছে। আমি বললাম তোমার বিয়েতে আমাকে ইনভাইট করোনি কেন? পরে বলা আসলে হুটহাট করে হয়েছে তো, সবাইকে ইনভাইট করা হয়নি। আর আমি তার চোখের দিকে তাকে বুঝতে পারছিলাম যে ভীষণ লজ্জা পাচ্ছে। কোনো কথা না বলে তারে বললাম যে আমার বাবাটা মারা গেছে। বিশ্বাস করবেন না, এটা তারা বলার পর তার ভিতর কোনো ফিলিংসে জাগলো না, আমাকে শুধুমাত্র বললো ও আচ্ছা। তখন আমি আমার রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। যার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, যার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম, যার জন্য আমার শরীরের প্রতিটা অঙ্গ নষ্ট হয়ে গেছে, যার জন্য প্রতিটা মানুষের কাছে আমি কালারিং হয়েছি, যার জন্য আমার সব কিছু হারিয়েছি, তাকে তো আমি এভাবে ছেড়ে দেবো না। সে আমার বাবার মৃত্যুর খবর শুনে বলে ও আচ্ছা। সাথে সাথে দাঁড়ায় আমি তার গালে একটা থাপ্পড় মারি। ওর হাজব্যান্ড আমাকে ধরে। আমি বলি আপনি আমাকে ধরবেন না, আপনি চিনেন আমাকে কে?
আমি মোবাইল ফোনটা বের করে তার সাথে আমার সমস্ত রেকর্ডগুলো ওই ভদ্রলোককে শোনাই। ভদ্রলোককে সব কিছু শোনাই যে ওর সাথে আমার কখন কোন হোটেলে কীভাবে ছিলাম, ওর পেটের বাচ্চা আমি নষ্ট করেছি সেই রেকর্ডগুলো পর্যন্ত আমি ওই ভদ্রলোককে শোনাই। ওর বাচ্চা নষ্ট করার সময় কী ওষুধ খাওয়াতে হয়, কী ওষুধের নাম, এগুলো সব কিছু আমার কাছে রেকর্ডিং ছিল। আমি প্রত্যেকটা রেকর্ড ওর হাজব্যান্ডকে শুনিয়েছি। ও জাস্ট একটা চিৎকার দিয়ে এটাই বললো যে তুই আমার সব শেষ করে দিলি, তুই আমার সব শেষ করে দিলি, তুই আমার সব শেষ করে দিলি। আমি আর কোনো কথা না বলে ওখান থেকে দৌড়িয়ে পালায় আসি। আমি যখন চলে আসি তখন ও পিছন থেকে শুধু একটা কথাই বলেছিল, তুই সবটা শুনে যা, তুই সবটা শুনে যা। আমি কোনো কথাই শুনি না, জাস্ট দৌড়ে ওখান থেকে পালায় আসছি। আমি জানি যে আমি অনেকবার জেলে গিয়েছি, আর যাব না। এবার শুধু আমি খেলবো আর তোরা শুধু খেলা দেখবি। এবার আমি নাচবো, তোরা শুধু নাচ দেখবি। এবার আমি রক্ত ঝরাবো তোদের শরীর থেকে, আমার শরীর থেকে নয়। এটা ভেবে আমি বাসায় ফিরে আসি। দেখতে দেখতে কেটে যায় প্রায় 6টা মাস। 6 মাস পর একদিন ইন্ডিয়া থেকে আমার এই বন্ধু বলে আমাদের বাসায় আসবে। ওরে বললাম যে ঠিক আছে, আমাদের বাসায় তো কেউ নাই, শুধু আমি থাকি। আমার এই বন্ধু ইন্ডিয়া থেকে আমাদের গ্রামের বাড়িতে এলো বেড়াতে। ওরে সব কিছু খুলে বললাম, ও প্রচুর কান্না করলো, প্রচুর দুঃখ পেল। ডিয়ার ভিউয়ার্স, জানেন না এরপরে কী হবে, জানেন না এরপরে গল্প কোন দিকে মোড় দেবে। আমি বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। জানেন না জীবনে কি ঘটে। আপনি যদি জানতেন যে কালকে আপনার জীবনে কি হতে যাচ্ছে, তবে আপনি আজকেই সাবধান হয়ে যেতেন। আমি যখন আমার এই ভালোবাসার মানুষের সব ডকুমেন্টগুলো তাকে দিয়েছিলাম, তার হাজব্যান্ডকে দিয়েছিলাম, ঠিক তার 2 দিন পরে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স করে দেয়, তাকে তালাক করে দেয়। ওই তার শ্বশুরবাড়ি থেকে চলে আসে। আমি প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। ওর বাপ আমার কিচ্ছু করতে পারেনি। আজ থানা থেকে পুলিশ আসেনি, এলাকার মুরব্বী আসেনি, নেতা ফেতা আসেনি, আজকে কেউ আমার বাসায় আসার সাহস পায়নি। কারণ আমি এখন নিজে একটা বারুদ, আমি সবকে চালাবো। আমার ঘরে আসার সাহস কেউ পায়নি। আমার এই বন্ধুরা যখন রাতের বেলা আমার সাথে ঘুমিয়েছিল, হঠাৎ করে আমাকে বলতেছে, বন্ধু আমাদের ইন্ডিয়াতে একটা অনুষ্ঠান হয়েছে, দেখবি? আমি বললাম দেখা তো। আমাকে অনুষ্ঠানটা দেখাচ্ছে, অনুষ্ঠানটা দেখতেছি। ও মাই ডিয়ার ভিউয়ার্স, ও মাই ডিয়ার লিসেনার্স, বিশ্বাস করবেন না আমি একটু পরে কি দেখতে পেয়েছি। আমি দেখতে পেয়েছি আমার এই বন্ধুর ফোনের ভিতরে আমার ভালোবাসার মানুষটাকে দর্শন করা ভিডিও। আমি দেখতে পেয়েছি আমার ওই বন্ধুর ফোনের ভিতরে 5-6 জন ছেলে মিলে আমার ভালোবাসার মানুষটাকে দর্শন করতেছি, এরকম একটা ভিডিও। আমি চিৎকার করে ওরে বললাম যে এটা কি রে? ও বলে, বন্ধু এটা কি? আমি তো জানি না। আমি বললাম তুই জানিস না মানে এই মেয়েটাকে? ও আর কোনো কথা বলে না। মোবাইল ফোনটা ওর কাছ থেকে নিয়ে জীবনে সর্বপ্রথম আমি ওকে খুন করি। আমার বাসার পাশেই একটা বটির মতো ছিল, এটা দিয়ে ইচ্ছা মতো এলোপাতারিকভাবে কোপাই। ওর চিৎকারে আশেপাশ থেকে মানুষজন আসে, আইসা ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। 21 দিন ও হসপিটালে ছিল, 21 দিন পরে ওখানে মারা যায়। যে মামলায় আমার প্রায় 6 বছরের মতো জেল হয়, অনেক টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে 2 বছর পর আমি জেল থেকে মুক্তি পাই। খুব কষ্ট করে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে অনেক ঝামেলা করে, অনেক ঝামেলার পরে আমি সিঙ্গাপুরে আসি। আজ আমি একটা হোটেল বয়ের চাকরি করি, অল্প কয়েক টাকা বেতন পাই। আমার বাবা নাই, আমার মা নাই। আপন ভাই, আপনাকে আজকে এই কথাগুলো বলেছি, কথাগুলো লিখতে লিখতে আমার চোখে পানি চলে আসছে। ভাই আমি প্রচুর কেঁদেছি কথাগুলো লেখার সময়। একটা প্রশ্ন আপনার কাছে আমার, আমাকে একটু বলবেন যে দোষটা কার ছিল, অন্যায়টা কার ছিল, কেন এটা ঘটেছে, এটার জন্য কে দায়ী, এটার জন্য কারা দায়ী? আমি জানি না আমার ভালোবাসার মানুষটা আজ কোথায় আছে। আজ অনেকগুলো বছর পেরিয়ে গেল, তার সাথে আমার কথা হয় না। নতুন করে বিয়ে হয়েছে কিনা আমি তাও জানি না। কোথায় আছে, কার সাথে আছে, আমি কিছুই জানি না। আমি এখনও প্রতিটা নামাজে মোনাজাতে আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন ওকে অনেক বেশি ভালো রাখে। আমার প্রতিটা প্রার্থনা তাকে ঘিরে থাকে, আমার প্রতিটা মোনাজাত তার জন্য থাকে। আমি আজও রাত দুপুরে তার জন্য কাঁদি। আমার মনে হয় আমার ভালোবাসার মানুষটা দোষ করেনি,
আমার ভালোবাসার মানুষটার কোনো অন্যায় ছিল না। আমি যদি সেদিন তার কথা না শুনে তাকে তার বাবার কাছে দিয়ে আসতাম, তাহলে হয়তো আজকে তার এই করুণ পরিণতি হতো না। আমার একটা ভুলের কারণে তার সংসারটা নষ্ট হয়ে যায়। সব অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।